আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নতুন নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব টেবিলের লেআউট মেনু। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা MS ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম, তারপরে টেবিল নিয়ে নিলাম। এখন আমি রো কলাম নিয়ে আসলাম, তারপর চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনুর বাম পাশের কর্নারে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সেল, মানে একটা সেল সিলেক্ট করার ক্ষেত্রে আমরা সিলেক্ট সেলে ক্লিক করব। আর সিলেক্ট কলামের ক্ষেত্রে যে কলামটা আমরা সিলেক্ট করব ওই কলামের মধ্যে আমরা কার্সার রাখবো। তারপরে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট কলামে ক্লিক করে দিলেই আমরা যে কলামে ছিলাম ওই কলামটা সিলেক্ট হয়ে যাবে। তারপর সিলেক্ট রো, কার্সরটা যে রোতে থাকবে ওই রোটা অটোমেটিক সিলেক্ট করে নিবে যদি আমরা সিলেক্ট থেকে সিলেক্ট রো অপশনটা সিলেক্ট করি। পুরো টেবিলটা যদি সিলেক্ট করতে হয় তাহলে সিলেক্টে যে সিলেক্ট টেবল, পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপর আসে হচ্ছে আমরা প্রপার্টিস। এখন এই প্রপার্টিসের কাজ করতে গেলে টেবিলটাকে একটু ছোট করে নিতে হবে। প্রপার্টিসে গেলাম, এখান থেকে লেফট রাইট সেন্টার, পেজের কোন পাশে আমি টেবিলটা রাখতে চাচ্ছি, বামে রাখবো না ডানে রাখবো নাকি ঠিক মাঝ বরাবর রাখবো। যদি মাঝ বরাবর রাখতে হয় আমাকে সেন্টার চুজ করতে হবে, তারপরে ওকে দিতে হবে। আর যদি এখন রাইট সাইডে রাখতে হয় অবশ্যই রাইটে ক্লিক করে ওকে দিতে হবে, রাইটে চলে আসলো। আর যদি এখন লেফটে রাখতে হয় লেফটে ক্লিক করে ওকে দিয়ে দেবো, তাহলে এটা লেফটে চলে আসবে। এবার দেখুন আমি যদি টেবিলটা একটু বড় করে দিই, এই যে মনে টেবিলটা বড় করে দিলাম, বড় করে এখন প্রপার্টিসে গেলাম, রাইটে ক্লিক করলাম। এই যে দেখেন এখন আমার কাছে মনে হচ্ছে কিন্তু টেবিলটা একই জায়গায়, সামান্য মুভ হয়েছে, কিন্তু এই সামান্য মুভ হওয়া কিন্তু আসলে চোখে খুব কম ধরা পড়ে। এর জন্য কিন্তু আমি টেবিলটা ছোট করে নিয়েছিলাম। এবার চলে আসি ডিলেট সেল, একটা সেল বাদ দিয়ে দিব। ধরেন মনে করেন আমি এখন এটাকে আইডেন্টিফাই করার জন্য কিছু লেখা লিখে নিলাম, এখন ফক্স লেখা সেলটি বাদ দিয়ে দিব। তাহলে এই সেলে কার্সার রেখে ডিলেটে যাব, ডিলেট, এখান থেকে ডিলেট সেলসে ক্লিক করে ওকে দিয়ে দিব। তাহলে আমার সেলটা কমে গেল, আরেক পাশ থেকে একটা সামনে আগে আসলো। আবার Ctrl Z প্রেস করলে আগের সেলটা পেয়ে যাচ্ছে। তবে ডিলেট কলামস, কার্সারটা যে কলামে থাকবে কলামটা চলে যাবে। আমাদের কিন্তু ওই একটা কলামেই কিন্তু লেখা ছিল, এমনকি ওই কলামটাই বাদ। এখন আমি এখানে কিছু একটা লিখলাম, এই রোটা বাদ দিয়ে দেবো এখন। তাহলে কি করব, এই রোতে কার্সার রাখবো, কার্সার রেখে ডিলেট রোস। আর সম্পূর্ণ টেবিলটা বাদ দিতে হলে ডিলেট টেবলে ক্লিক করে দিলে সম্পূর্ণ টেবিলটা চলে যাবে। আবার Ctrl Z প্রেস করলে চলে আসবে লেআউট। এবার আসে ইনসার্ট অ্যাবভ। এখন ধরুন আপনি কিছু একটা লিখলেন, নাম ধরেন লিখে দিলাম আলামিন, POM 5000 3000। এখন আলামিন কি, আলামিন না হয় ধরে নিলাম এটা মানুষের নাম, POM কি, 5000 কি আর 3000 কি, এগুলো কিন্তু কোনোভাবে আমরা বুঝতে পারতেছি না। কেন বুঝতে পারতেছি না? তার কারণ আমাদের এখানে কোনো হেডিংস নেই, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। এর জন্য আমাদের একটা হেডিংস লাগবে। এখন এই হেডিংস ক্রিয়েট করার জন্য আমাদের উপরে একটা রো লাগবে। ওই রোটা ক্রিয়েট করার জন্য আমরা এখন যেহেতু ফার্স্ট রো এর উপর একটা রো লাগবে, এর জন্য ফার্স্ট রোতে কার্সারটা রাখলাম, তারপর ইনসার্ট অ্যাবভে ক্লিক করে দিলাম। এই যে এক্সট্রা একটা রো চলে আসলো। এখন লিখে দিলাম যে নেম, কোর্স নেম, ধরেন ফি, পেমেন্ট। তাহলে তার কোর্স ফি হচ্ছে 5000 আর পেমেন্ট 3000, তার মানে তার বকেয়া কত থাকলো এটার একটা হিসাব রাখতে হবে আমাকে। তার মানে পেমেন্টের পরে একটা কলাম রাখতেছে, এর জন্য এখন পেমেন্টের কলামে কার্সার রেখে ইনসার্ট রাইটে ক্লিক করে দেব, তাহলে ডান পাশে একটা কলাম বেড়ে যাবে, ডিউ। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইনসার্ট রাইট দিয়ে কী করা হয় আর ইনসার্ট অ্যাবভের মাধ্যমে কি করা হয়। আর যদি এখন বাম পাশে কলাম বাড়ানোর প্রয়োজন পড়ে তখন আমরা যে কলামের বামে প্রয়োজন হবে ওই কলামটাকে সিলেক্ট করব বা ওই কলামে কার্সার রাখবো, দেন ইনসার্ট লেফটে ক্লিক করব। আমাদের কিন্তু একটা সিরিয়াল লাগবে এখন, সিরিয়াল নাম্বারের জন্য, এই জন্য আমরা ইনসার্ট লেফটে ক্লিক করে নিব। তারপর এখানে লিখবো SL নাম, সিরিয়াল নাম 1 2 3 4 এভাবে। এখন যদি 4 নম্বরের পরে একটা রো লাগবে এক্সট্রা, সেটা হোক 5 নম্বর সিরিয়াল কিংবা টোটাল ফিগারটাকে নামানোর জন্য, এই জন্য আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করে দেব। ইনসার্ট অ্যাবভ মানে হচ্ছে কার্সরটা যেরোতে থাকবে তার ঠিক উপরে বাড়বে, আর ইনসার্ট বিলো হচ্ছে কার্সর যেরোতে থাকবে তার ঠিক নিচে বাড়বে। আর ইনসার্ট লেফট হচ্ছে কি কার্সর যে কলামে থাকবে তার ঠিক বাম পাশে, ইনসার্ট রাইটের কাজ হচ্ছে কার্সর যে কলামে আছে তার ঠিক ডান পাশে বাড়বে। এবার আসি মার্জ সেলস।
মার্জ সেলসের কাজ হচ্ছে কি অনেকগুলো সেলকে একসাথে করা। যেমন দুটো সেলকে আমি একসাথে করব, মিনিমাম দুটো সেল সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করে মার্জ করে দিলাম। এই যে মার্জ মানে হচ্ছে একত্রিতকরণ করা। আবার কন্ট্রোল জেড প্রেস করে নিয়ে আসলাম। আমি যদি এখন 4টা সিলেক্ট করে এভাবে 4টা সিলেক্ট করে মার্জ করে দিলাম, 5টা হয়ে গেল। আমার কন্ট্রোল জেড প্রেস করলে আবার চলে আসবে। এইবার আসি স্প্লিট সেলস। স্প্লিট সেলসের মূল কাজ হচ্ছে কি ভাগ করা। যেমন এই একটা রোকে আমি 2 ভাগ করে দিব, এই জন্য স্প্লিট সেলসে গিয়ে আমি কি 2 তো করাই আছে, 3 ভাগ করে দিলাম। তাহলে একটা সেলকে আমি 3 ভাগ করে দিলাম। আর প্রয়োজন না হলে আবার মার্জ সেলসে ক্লিক করে দিব। আর স্প্লিট সেলসের আরেকটা মজাদার কাজ আছে, সেটা হচ্ছে ধরুন এখন আপনার কলাম আছে কয়টা, 1 2 3 4 5 6টা। এই 6টা কলামকে আমি এখন 3টা কলাম করব। কিভাবে? পুরো টেবিলটা সিলেক্ট করলাম, স্প্লিট সেলসে গেলাম, জাস্ট নাম্বার অফ কলামসকে এখন 3 করে দিব, দেন ওকে হয়ে গেল। আবার এই 3টা কলামকে আবার 10টা কলাম করব। তাহলে টেবিলটা সিলেক্ট করা থাকবে, এখানে এসে 10, আবার এই 10টা কলামকে আমি একটা কলামে করে ফেলবো, তাহলে হবে 1, দেন ওকে। আবার এটাকে 6টা করে ফেলবো, আবার এখানে এসে 6, ওকে। আশা করি আপনারা স্প্লিট সেলসের কাজটা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, লেখাগুলো একটু এভাবে ওগোছালো থাকবে। তখন এটা মেইনলি ব্যবহার করা হবে যখন পুরো টেবিলটা যখন ব্ল্যাঙ্ক থাকবে, যখন কোনো লেখা থাকবে না। তখন যদি আপনি এই স্প্লিট সেলসের কাজটা যদি ইউজ করেন, আপনার জন্য অনেক মজাদার একটা বিষয় হয়ে থাকবে। এবার চলে আসে স্প্লিট টেবল। স্প্লিট টেবলের কাজ হচ্ছে কি টেবল ভাগ করা। যেখানে কি আপনি ভাগ করবেন ঠিক ওই রোতে কার্সার রাখবেন, তারপর স্প্লিট টেবলে ক্লিক করে দিলে টেবলটা ভাগ হয়ে যাবে। যেখান থেকে ভাগ করবেন ওখানে কার্সার রাখবেন, দেন লেআউট, স্প্লিট টেবলে ক্লিক করে দিলে ভাগ হয়ে যাবে। এখন এই টেবিলগুলোকে সংযুক্ত করা দরকার। তো আমরা এটাকে 2 ভাবে করতে পারি। এক হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থানগুলোতে ফিরে যেতে পারি, আরেকভাবে হচ্ছে কি 2 টেবিলের মাঝে কার্সার রেখে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিতে পারি। এইবার আসে অটোফিট। অটোফিট কন্টেন্টস মানে হচ্ছে আমাদের যে লেখাগুলো প্রত্যেকটা সেলে লেখা আছে, যে সেলের লেখা সেলের ভিতরে লেখাগুলো যেখানে শেষ হয়েছে, তো বর্ডারটাও ওই পর্যন্তই আমি আনতে চাচ্ছি। যেমন আমি একটু উদাহরণস্বরূপ দেখাই। এটাকে ধরে আমি এভাবে, যেহেতু আমার লেখা আছে এই পর্যন্ত আমার বর্ডারটা থাকবে, এর বেশি থাকবে না। মানে লেখা যতটুকু আছে ওই পর্যন্ত আমার বর্ডারগুলো থাকবে। এর জন্য আমাদের ম্যানুয়ালি করতে গেলে এভাবে ধরে ছোট বড় করে নিতে হবে। কিন্তু একসাথে যদি করতে চাই, তখন অটোফিট আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি না করলেই বুঝতে পারবেন না। তাহলে অটোফিটে চলে গেলাম, দেন অটোফিট কন্টেন্টসে ক্লিক করে দিলাম। দেখলেন কি হয়ে গেল? এক ক্লিকে প্রত্যেকটা সেলের যে লেখাগুলো ছিল ওই বর্ডার কিন্তু চেপে গেছে অটোমেটিক। আর অটোফিট উইন্ডো মানে টেবিলের প্রাথমিক অবস্থা। আর ফিক্স কলাম উইথ মানে কলামের উইথ হচ্ছে ফিক্স করে দেওয়া, ওটার সাইডে বাড়বে না। এখন ধরেন আমি কিছু একটা লিখলাম, হজবরল কিছু একটা লিখলাম, আমার কিন্তু সাইড বেড়ে গেল, কিন্তু আমার 2 পাশের সাইড কিন্তু বেড়ে গেল। যখন আমি এটাকে ফিক্স বলে ঘোষণা করে দিব, তখন 2 পাশ আর বাড়বে না। দেখুন তখন এটা হাইটটা বাড়তে থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা শিখব লেআউটের সেকেন্ড পার্ট। প্রথমে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। আমরা আজকে শিখব লেআউট মেনুর সেল সাইজ গ্রুপ। এই যে এখানে দেখতে পাচ্ছেন হাইট। এখন রোয়ের হাইট বাড়াতে চাইলে আমরা উপরের বাটনে ক্লিক করে দেব, আর হাইট কমাতে চাইলে নিচের বাটনে ক্লিক করে দেব, তাহলে কমে আসবে। এই বাটনগুলোকে বলা হয় ড্রপ ডাউন বাটনও বলতে পারি আমরা। এটা হচ্ছে হোয়াইট বাড়িয়ে দিলাম, হোয়াইট কমাই দিলাম, আবার নিচেরটা ক্লিক করে নিচের বাটন প্রেস করে। এবার আসি ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলামস। ডিস্ট্রিবিউটতে ক্লিক করে দিলে সমস্ত রোয়ের মাপ সমান হয়ে যাবে, আর ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করলে সমস্ত কলামের মাপ সমান হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্র বিশেষ উপর ভিত্তি করে আমাদের কিছু রো কলাম সমান রাখতে হয়। এখন ধরেন ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি ফার্স্ট কলামটা যেভাবে আছে সেভাবেই থাকবে, বাকি যত কলাম আছে সবগুলো সেম থাকবে। তাহলে ফার্স্ট কলামটাকে ফার্স্ট কলামের মতো থাকতে দেন। এর জন্য বাকি কলামগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করে দিব। তাহলে আমার যে সিলেকশনের মধ্যে যে কলামগুলো ছিল ওই মাপগুলো শুধু সমান হবে, আর বাকি যে কলামটা ছিল যেটা আমি সিলেক্ট করিই নেই ওইটা তার মতো করেই থাকবে। শুধু এটা কলামের ক্ষেত্রে না, এটা রোয়ের ক্ষেত্রেও।
তারপর আসে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে কি, লেখাগুলো সেলের কোন পাশে রাখতে চাচ্ছি, ডানে, বামে, উপরে, মাঝখানে। এর জন্য আপনাকে পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটা সিলেক্ট করলাম, এই যে টেবিলের বাম পাশের উপরের কর্নারে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন সেন্টার পয়েন্টে ক্লিক করে দিলাম। তাহলে লেখাগুলো ডানে, বামে, উপরে, মাঝখানে সব চলে আসবে। এখন লেখাগুলো যদি একটু ঘোরাতে চান, টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশনের সাহায্যে আপনি লেখাগুলো ঘোরাতে পারেন। এই যে এখন কথা হচ্ছে আপনি কখন এই টেক্সট ডিরেকশন ইউজ করবেন। যেমন ধরেন আমি যদি একটা জিনিস দেখাই আপনাকে, যেমন গ্রেড, GRAD, গ্রেড, গ্রেড লিখলাম এখানে A+, লিখে দিলাম যে A কিংবা B, A+। এখন এই যে A+, A, B এগুলো লেখার জন্য কিন্তু আমার এতগুলো স্পেস লাগছে না। তো আমি চাইলে কিন্তু এটাকে স্পেসটা কিন্তু একটু কমাই দিতে পারি। এখন গ্রেডটা যদি আমরা ডিরেকশন করে দিই তাহলে কিন্তু আমাদের স্পেসটা কিন্তু কমে আসে। এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু আমাদের স্পেসটা কিন্তু কমে আসলো। এবার আসে সেল মার্জিনস। এখন সেলের মার্জিনটা কতটুকু রাখতে চাচ্ছেন, একটু বাড়াই দিলাম, এই যে মনে করেন 5.5, ওকে করে দিলাম। তাহলে আমাদের 0.5 করে আমাদের সেলগুলো কিন্তু বড় হয়ে গেল। আবার এখানে এসে 0.0 করে দিলাম, যদিও এগুলোর প্রয়োজন পড়ে না, ওকে করে দিলাম। এবার আসি সর্ট। সর্টের কাজ হচ্ছে কি এলোমেলো থাকলে সেগুলোকে সাজানোর জন্য। যেমন আমি এখানে কিছু সংখ্যা লিখলাম, এই যে এরকম। আমি যাচ্ছি এখন ছোট থেকে বড় সাজাবো, এর জন্য সর্টে গেলাম, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, ওকে করে দিলাম। এই যে ছোট থেকে বড় হয়ে গেল। আবার বড় থেকে ছোট করতে চাইলে সর্ট, ডিসেন্ডিং ডিসেন্ডিং, ওকে। আর সংখ্যাগুলোর সাথে সাথে এই ডেটাগুলো কিন্তু আমাদের মুভ হতে থাকবে। এবার আসি কনভার্ট টু টেক্সট। শুধু লেখা থাকবে, বর্ডার চলে যাবে। এখন Ctrl+Z প্রেস করলে আবার চলে আসবে। তারপর আসে হচ্ছে আপনার, আমরা যদি এখানে প্যারাগ্রাফ আকারে করতে চাই, প্যারাগ্রাফ মার্কস আকারে করে দিলাম। এই যে প্যারাগ্রাফ আকারে চলে আসছে। আবার Ctrl+Z প্রেস করলে আবার আগের মতো চলে আসবে। তারপর আবার কনভার্ট টু টেক্সট, কমা দিলাম, তাহলে কমা দিলে কি হবে, কমা ইউজ হবে। আবার Ctrl+Z। আদার, আমরা যদি এখন এখানে স্ল্যাশ দিতে চাই, স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা লেখার পরে একটা স্ল্যাশ আসবে। এই যে Ctrl+Z প্রেস করে দিলাম আবার। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।